15ই জুন মালয়েশিয়া কলিং ভিসা চালুর তারিখ চূড়ান্ত হয়েছে। মেডিকেল কবে, কোন এজেন্সি, কোন কাজে? আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আজকে এমন একটা দিনে আপনাদের সামনে বসেছি যে দিনটার কথা আপনারা হয়তো কয়েক মাস ধরে অপেক্ষা করছিলেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এই মুহূর্তে সাবস্ক্রাইব বাটনে চাপ দিন এবং বেলটা বাজিয়ে রাখুন, কারণ মালয়েশিয়া ভিসার এই ধরনের আপডেট যদি আপনি সবার আগে না পান তাহলে পিছিয়ে পড়বেন এবং সেই সুযোগটা অন্য কেউ নিয়ে নেবে। ভাই, এই ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটাই কথা বলবো। আপনি যদি মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, যদি রাতের পর রাত ঘুম না হয়ে থাকে এই চিন্তায় যে কবে যেতে পারবেন, যদি দালালের কাছে গিয়ে হতাশ হয়ে ফিরে এসে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকে আমি আপনাকে শুধু একটা তারিখ বলবো না, বলবো সেই তারিখের পেছনের পুরো গল্প। বলবো কিভাবে আপনি সবার আগে এই সুযোগটা ধরতে পারবেন, বলবো কোথায় ভুল করলে সব হারাবেন এবং কোন পথে গেলে নিরাপদ মালয়েশিয়া পৌঁছতে পারবেন। তাই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য বন্ধ করবেন না, কারণ আমি ধাপে ধাপে এমন তথ্য দেব যেগুলো অন্য কোনো চ্যানেলে এভাবে পাবেন না। 15 জুন, এই তারিখটা এখন বাংলাদেশের কোটি মানুষের মুখে মুখে ঘুরছে। চায়ের দোকানে, বাজারে, মসজিদের বারান্দায়, গ্রামের উঠানে, সবখানে একটাই আলোচনা: 15 জুন থেকে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে। কিন্তু বেশিরভাগ মানুষ শুধু এটুকুই জানে না যে এই 15 জুন মানে ঠিক কি, এই তারিখ থেকে কি শুরু হবে, কি শুরু হবে না, কারা যেতে পারবে, কারা পারবে না, কত টাকা লাগবে, কোন এজেন্সি বৈধ, কোন কাজে সবচেয়ে বেশি লোক নেবে এবং মেডিকেল কবে থেকে শুরু হবে। এই পুরো চিত্রটা না জানলে শুধু তারিখ জেনে কোনো লাভ নেই, বরং বিপদে পড়ার আশঙ্কা আরও বেড়ে যায়। প্রথমে বুঝতে হবে এই 15 জুনের পেছনে আসলে কোন প্রক্রিয়া কাজ করছে। মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে যে দ্বিপাক্ষিক শ্রম চুক্তি রয়েছে, তার আওতায় কলিং ভিসা পদ্ধতিতে কর্মী প্রেরণের যে প্রক্রিয়া চলছিল, সেটা বিভিন্ন কারণে বারবার থমকে যাচ্ছিল। কখনো মালয়েশিয়া পক্ষের সিস্টেম আপডেটের কারণে, কখনো বাংলাদেশ পক্ষের প্রশাসনিক জটিলতার কারণে, আর কখনো অনুমোদিত এজেন্সির তালিকা নিয়ে বিতর্কের কারণে। কিন্তু এবার সেসব বাধা অনেকটাই সরে গেছে। দুই দেশের সরকারের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এবং 15 জুনকে আনুষ্ঠানিক শুরুর তারিখ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এই তারিখটা শুধু একটা সংখ্যা নয়, এটা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেওয়ার একটা নতুন অধ্যায়ের শুরু। কিন্তু ভাই, এইখানেই একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে। 15 জুন থেকে চালু মানে কি সেদিন থেকেই সবাই আবেদন করতে পারবে? না, এটা বোঝা অত্যন্ত জরুরি। 15 জুন থেকে মূলত সিস্টেম উন্মুক্ত হবে, অর্থাৎ মালয়েশিয়ার নিয়োগকর্তারা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভিসা প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপর সেই কলিং লেটার বা ভিসা অফার বাংলাদেশের নির্দিষ্ট কর্মীর কাছে আসবে, তারপর মেডিকেল হবে, তারপর ভিসা স্ট্যাম্পিং হবে এবং সব শেষে কর্মী মালয়েশিয়া রওনা দেবেন। তার মানে 15 জুনের পর থেকে গোটা প্রক্রিয়া সচল হবে, কিন্তু সেদিনে সবাই বিমানে চড়বেন এমন না। তাই যারা ভাবছেন 15 জুনের আগের দিন প্রস্তুতি নেওয়া শুরু করবেন, তারা ইতোমধ্যে পিছিয়ে আছেন। এখন কথা হলো মেডিকেল কবে থেকে শুরু হবে। মালয়েশিয়া কলিং ভিসার সাথে মেডিকেলের সম্পর্কটা একটু বিশেষভাবে বুঝতে হবে। কলিং ভিসার ক্ষেত্রে মেডিকেল হয় ভিসা পাওয়ার পরে, আগে নয়। অর্থাৎ একজন কর্মী যখন মালয়েশিয়ার কোনো কোম্পানির কাছ থেকে কলিং লেটার বা ভিসা অফার পাবেন, তারপরই তাকে নির্ধারিত মেডিকেল সেন্টারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এই মেডিকেল প্রক্রিয়া 15 জুনের পর থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশে যেসব মেডিকেল সেন্টার মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত, সেগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনা সহ বিভিন্ন বিভাগীয় শহরে আছে। এসব কেন্দ্রের তালিকা বিএমইটির ওয়েবসাইটে পাওয়া যাবে এবং 15 জুনের পর থেকে তারা পূর্ণ কার্যক্রমে ফিরে আসবে বলে জানা গেছে। মেডিকেলে কি কি পরীক্ষা হবে সেটা অনেকের কাছে পরিষ্কার নয়, তাই এবার সেটা বলি। মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেলে সাধারণত রক্তের গ্রুপ পরীক্ষা, সম্পূর্ণ রক্ত গণনা, হেপাটাইটিস বি এবং সি পরীক্ষা, এইচআইভি পরীক্ষা, ম্যালেরিয়া পরীক্ষা, বুকের এক্স-রে এবং সাধারণ শারীরিক পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে। এর মধ্যে বুকের এক্স-রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যক্ষা বা টিউবারকুলোসিস ধরা পড়লে সরাসরি অযোগ্য ঘোষণা করা হয়। হেপাটাইটিস বি পজিটিভ হলেও অনেক ক্ষেত্রে সমস্যা হয়, তাই মেডিকেলের কমপক্ষে 3 মাস আগে থেকে নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, ধূমপান ও মদ্যপান থেকে সম্পূর্ণ বিরত থাকুন, পর্যাপ্ত ঘুমান, পুষ্টিকর খাবার খান এবং প্রয়োজন হলে স্থানীয় ডাক্তারের কাছে গিয়ে একটা প্রাথমিক চেক আপ করিয়ে নিন। এই ছোট প্রস্তুতিটা আপনার মেডিকেল পাশ করার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে। এবার আসি কোন এজেন্সির মাধ্যমে যেতে হবে সেই প্রশ্নে।
এটা হলো সবচেয়ে স্পর্শকাতর এবং সবচেয়ে বিভ্রান্তিকর বিষয়। বাংলাদেশে হাজারের উপরে রিক্রুটিং এজেন্সি আছে, কিন্তু সবাই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বৈধ অনুমতি পায়নি। মালয়েশিয়া কলিং ভিসার ক্ষেত্রে কেবলমাত্র সেই সব এজেন্সি কাজ করতে পারবে যাদের মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত। এই দুটো শর্ত একসাথে পূরণ না করলে সেই এজেন্সি মালয়েশিয়া কলিং ভিসার কাজ করতে পারার কথা নয়। অনুমোদিত এজেন্সির তালিকা বিএমইটির ওয়েবসাইটে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন। 15 জুনের পরে এই তালিকা আপডেট করা হবে বলে জানা যাচ্ছে এবং নতুন কিছু এজেন্সি যুক্ত হওয়ার সম্ভাবনাও আছে। তাই 15 জুনের পর নির্দিষ্টভাবে সেই তালিকা দেখে তারপরই এজেন্সির সাথে যোগাযোগ করুন। এখন একটা কথা বলি যেটা অনেকে বলতে চান না, কিন্তু সত্য। বাজারে এখন অনেক মানুষ আছে যারা বলছে, আমার মাধ্যমে গেলে 15 জুনের আগেই সব ঠিক করে দেব, শুধু 2 লক্ষ বা 3 লক্ষ টাকা দাও। এই মানুষগুলো থেকে দূরে থাকুন, কারণ 15 জুনের আগে কেউ কলিং ভিসার কাজ করতে পারবে না। এটা অসম্ভব। যে বলছে সে পারবে, সে আপনাকে মিথ্যা বলছে এবং আপনার টাকা নিয়ে পালাবে। এই ধরনের প্রতারকদের শিকার হওয়া মানুষের সংখ্যা বাংলাদেশে প্রতি বছর লক্ষের ওপরে। তাদের কান্না দেখা যায় না, কারণ তারা লজ্জায় বলতে পারেন না যে ঠকেছেন। তাই আপনি সাবধান থাকুন এবং আপনার আশেপাশের মানুষকেও সাবধান করুন। এবার জানুন কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে এবং কোন কাজে গেলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। মালয়েশিয়ার বর্তমান শ্রমবাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ম্যানুফ্যাকচারিং বা শিল্প কারখানা খাতে। এই সেক্টরে ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, গ্লাভস তৈরির কারখানা, রাবার প্রসেসিং কারখানা এবং বিভিন্ন ধরনের প্যাকেজিং ফ্যাক্টরিতে প্রচুর বাংলাদেশি কর্মী দরকার। এই সেক্টরে শুরুতে বেতন সাধারণত 1200 থেকে 1500 রিঙ্গিতের মধ্যে থাকে এবং ওভারটাইম মিলিয়ে এটা 2000 বা তারও বেশি হতে পারে। কনস্ট্রাকশন বা নির্মাণ সেক্টরে কর্মীর চাহিদা আরও বেশি এবং বেতনও তুলনামূলকভাবে ভালো, তবে কাজটা শারীরিকভাবে কঠিন। প্লান্টেশন সেক্টরে পাম অয়েল বাগানে কাজের সুযোগ আছে, তবে এই কাজে থাকার জায়গা সাধারণত বাগানের ভেতরে হয়, যেটা অনেকের পছন্দ নাও হতে পারে। সার্ভিস সেক্টরে হোটেল, রেস্তোরাঁ এবং ক্লিনিং সার্ভিসে কাজের সুযোগ আছে, তবে এই সেক্টরে মালয়েশিয়ার ভেতরে অন্য দেশের প্রতিযোগিতা বেশি। একটা বিষয় এখানে বিশেষভাবে বলতে চাই, যেটা সাধারণত কেউ বলে না।